প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেকগুলি টার্মস আছে। এই টার্মসগুলি না জানলে পিএমপিতে পাশ করা খুবই কঠিন। এর মানে এই না যে পরীক্ষাতে আপনাকে বিভিন্ন টার্মসের ডেফিনেশন জিজ্ঞাসা করা হবে, কিন্তু প্রশ্নগুলিতে এই টার্মসগুলি থাকবে। আর আপনি যদি টার্মসগুলি না বুঝেন তাহলে আপনি প্রশ্ন বুঝবেন না, ফলে আপনার উত্তরটাও ভুল হবে। তো আজকের লেকচারে আমরা সেরকম গুরুত্বপূর্ণ কিছু টার্মস নিয়ে আলাপ করব। চলেন বিসমিল্লাহ করি। এখন আমরা আছি চ্যাপ্টার 2 এর সেকেন্ড লেকচারে, কি টার্মস অ্যান্ড রোলস ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা এই টার্মসগুলি শিখব একটা প্রজেক্টের উদাহরণের মাধ্যমে। উদ্দেশ্য হচ্ছে এই উদাহরণের মাধ্যমে আপনি এই টার্মসগুলিকে খুব সহজে বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন। উদাহরণটা কি, আমরা এইখানে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম। মানে হচ্ছে আপনার অর্গানাইজেশনের নতুন একটা প্রজেক্ট আসতেছে, যেটার উদ্দেশ্য হচ্ছে এমপ্লয়িরা যখন ছুটি নিতে চাইবে তখন সেটা তাদের আর পেপারের মাধ্যমে আবেদন করতে হবে না, একটা ডিজিটাইজ সিস্টেমে তাদের ছুটির আবেদন ইনপুট দিবে এইচআর এবং সেই এমপ্লয়ের ম্যানেজার এই সিস্টেমের মাধ্যমেই অ্যাপ্রুভাল বা রিজেকশন দেবেন। প্রথমেই আমরা আলাপ করব রিকোয়ারমেন্টস নিয়ে। রিকোয়ারমেন্টস কি, যে ডেফিনেশন কি, আ কন্ডিশন অর ক্যাপাবিলিটি দ্যাট মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য প্রোডাক্ট। এটা আমরা প্রোডাক্ট রিকোয়ারমেন্টস নিয়ে কিন্তু কথা বলতেছি। আচ্ছা, এখন এর এক্সাম্পলটা কি, যে আমাদের যেই প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি সেটার ক্ষেত্রে যে এমপ্লয়ি মাস্ট বি এবল টু অ্যাপ্লাই লিভ অনলাইন, এটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট। এখন আসেন প্রোডাক্ট স্কোপ। দেখেন, প্রোডাক্ট স্কোপ আর প্রজেক্ট স্কোপ কিন্তু আলাদা আলাদা জিনিস। প্রোডাক্ট স্কোপটা কি, ফিচার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রোডাক্ট বিং ডেলিভার। আর প্রজেক্ট স্কোপটা কি, ওয়ার্ক পারফর্ম টু ডেলিভার দ্য প্রোডাক্ট। এখন আসেন যে এক্সাম্পলটা কি, এই যে লিভ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমরা বানাচ্ছি, সেখানে লিভ ফর্মটা কি, এটা হচ্ছে প্রোডাক্টের একটা স্কোপ। আর এই যে ফর্মটা যে ডিজাইন করতে হবে সেইটা কি, এটা হচ্ছে প্রজেক্টের স্কোপ। এবার আসেন আউটপুট। এটা হচ্ছে যে একটা প্রসেসের ফলে যেই রেজাল্টটা আসে সেটাকে কি বলে, আউটপুট বলে। এখন যেমন ধরেন, এই যে আপনি ফর্মটা ডিজাইন করলেন, কোডিং করলেন, ফাইনালি যেই জিনিসটা আপনি বানাচ্ছেন এটা হচ্ছে কি, আউটপুট। এই যে লিভ ফর্মটা যখন তৈরি হলো সেটা হচ্ছে আউটপুট। ডেলিভারেবলটা কি, যে আপনার পুরো প্রজেক্ট বা ফেজের শেষে যেই অ্যাপ্রুভড আউটপুটটা আসে সেটাকে বলা হয় হচ্ছে ডেলিভারেবল। যেমন আমাদের এই ক্ষেত্রে হতে পারে কি, যে একটা লিভ অ্যাপ্লিকেশন ফিচার বা ছুটির যে অ্যাপ্লিকেশন করা সেটার যে ফিচারটা, এটা প্রেজেন্স থাকা, এটা হচ্ছে কি ডেলিভারেবল। এই ক্ষেত্রে ডেলিভারেবল এক্সাম্পল কি, ওয়ার্কিং লিভ অ্যাপ্লিকেশন ফিচার, এটা হচ্ছে ডেলিভারেবল, কারণ এইটা আপনি প্রজেক্টের শেষে ডেলিভার করতেছেন। এবারে আউটকামটা কি, আউটকামটা হচ্ছে আপনি যেই ডেলিভারেবলসটা দিচ্ছেন, দেখেন আউটকামটা হচ্ছে দ্য এন্ড রেজাল্ট অর চেঞ্জ কজড বাই দ্য ডেলিভারেবলস, অর্থাৎ এই ডেলিভারেবলটা কি চেঞ্জটা মেক করতেছে অথবা কি রেজাল্টটা দিচ্ছে সেটা হচ্ছে আউটকাম। যেমন আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্টটা যখন সাকসেসফুলি ডেলিভার করা হলো তখন এমপ্লয়িরা কোনো কাগজ ছাড়াই ছুটির জন্য আবেদন করতে পারতেছে। এইটা হচ্ছে যে চেঞ্জটা, পূর্বের অবস্থা থেকে এই চেঞ্জটা আসলো। এবার আসেন বেনিফিট। বেনিফিটটা কি, গেইন রিয়েলাইজড বাই অর্গানাইজেশন অর স্টেক হোল্ডার্স। এবার আপনার যে স্টেক হোল্ডার্স বা অর্গানাইজেশনটা কি গেইনটা সে রিয়েলাইজ করতেছে, সেটা কি, যে এখন আগের তুলনায় ফাস্টার অ্যাপ্রুভাল, পেপার নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতেছে না, এইচআরের যে ওয়ার্কলোড সেটা কমে গেছে এখন, কারণ পেপার ম্যানেজ করতে হইতেছে না। এটা হচ্ছে কি আপনার বেনিফিট। এবার আসেন ভ্যালু জিনিসটা কি, ভ্যালুটা হচ্ছে এই বেনিফিট এক্সেস বেনিফিট। ভ্যালুটা হচ্ছে কি এক্সেস বেনিফিট। এখন এটা ফাইন্যান্সিয়ালও হইতে পারে, নন ফাইন্যান্সিয়ালও হইতে পারে। গেইনড কম্পেয়ার টু দ্য কস্ট ইনভেস্টেড, অর্থাৎ আপনি যেই ইনভেস্টমেন্ট করছেন এই প্রজেক্টের পিছনে তার তুলনায় আপনার অতিরিক্ত যেই বেনিফিটটা আসছে সেটাই হচ্ছে কি ভ্যালু। এখন এই ভ্যালুটা ফাইন্যান্সিয়ালও হইতে পারে, নন ফাইন্যান্সিয়ালও হইতে পারে। যেমন এক্ষেত্রে আপনার টাইম সেভিংস হইতে পারে, যেহেতু আগে পেপার নিয়ে কাজ করতে নিলে অনেক সময় যাইতো। এরপরে হচ্ছে আপনার এরর কম হচ্ছে, হয়তো আপনার এমপ্লয়িরা মোর স্যাটিসফাইড আগের তুলনায়,
কারণ যে কোনো সময় যে কোনো অবস্থাতে অল্প সময়ের মধ্যে তারা ছুটির আবেদন করতে পারতেছে। এবার আসেন প্রজেক্ট সাকসেস জিনিসটা কি? এটা হচ্ছে যে যখন আপনার স্টেক হোল্ডার্সরা একমত হয় যে এই প্রজেক্টটা যেই ভ্যালুটা ডেলিভারি করছে সেইটা ওয়ার্থ এফোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে এইচআর এবং ম্যানেজমেন্ট যদি এই প্রজেক্ট যেই ভ্যালুটা ক্রিয়েট করছে সেটা নিয়ে স্যাটিসফাইড হয়, তাহলে আমরা বলতে পারি যে প্রজেক্ট সাকসেসফুল। সো অনেকটা সাবজেক্টিভ। এবার আসেন আমরা দেখি কিছু প্রজেক্টের কিছু রোলস এবং স্টেক হোল্ডার্স কারা। প্রথমেই আসি স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার হচ্ছে এনি পারসন, গ্রুপ অর অর্গানাইজেশন ইম্প্যাক্টেড বাই দ্য প্রজেক্ট। এই প্রজেক্টের দ্বারা যে বা যারাই ইম্প্যাক্টেড হবে তারাই কি এই প্রজেক্টের স্টেক হোল্ডার। এখন ইম্প্যাক্ট কি শুধুমাত্র পজিটিভ হবে? না, পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এমনকি কেউ যদি অ্যাকচুয়ালি ইম্প্যাক্টেড নাও হয় কিন্তু তিনি মনে করেন যে আমি ইম্প্যাক্টেড, তাহলে তিনিও এই প্রজেক্টের একজন স্টেক হোল্ডার। যেমন আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কারা কারা স্টেক হোল্ডার হইতে পারেন? এইচআর, যেহেতু এটা একটা এইচআর সিস্টেম। আইটি ডিপার্টমেন্ট, কারণ তারাই সিস্টেমটা বানাবে, প্রোডাক্টটা তৈরি করবে। তারপরে হচ্ছে আপনার এমপ্লয়িজ, কারণ তারা এটাকে ব্যবহার করবে, তারা এটার মাধ্যমে ছুটির আবেদন করবে। সো এভাবে আপনি স্টেক হোল্ডার্স আইডেন্টিফাই করতে পারবেন। সো এরা সবাই স্টেক হোল্ডার্স। এবার আসেন প্রজেক্ট স্পন্সর। এর ডেফিনেশনটা কি? প্রোভাইডস রিসোর্সেস অ্যান্ড ডাইরেকশনস। মানে হচ্ছে এই যে প্রজেক্টটা হাতে নেওয়া হইল, এই প্রজেক্টের জন্য যে ফান্ডিং লাগবে, যে পিপল লাগবে, সব কিছু প্রোভাইড করবেন কে? প্রজেক্টের স্পন্সর। এই ক্ষেত্রে কে হইতে পারে? যেমন ধরেন এইচআর ডিপার্টমেন্টের যিনি হেড, তিনি হইতে পারেন এই ক্ষেত্রে প্রজেক্টের স্পন্সর। প্রজেক্ট ম্যানেজার। ম্যানেজার কি করেন? লিডস দ্য টিম টু অ্যাচিভ দ্য প্রজেক্ট অবজেক্টিভ। এখানে কাজটা কি করেন? তিনি এই টিমটাকে, প্রজেক্টের যে টিম থাকে সেই টিমটাকে লিড করেন যেন প্রজেক্টের অবজেক্টিভটা অ্যাচিভ হয়। এই ক্ষেত্রে কি, যে এই যে সিস্টেমটা ডেভেলপ করা এবং এটার ভ্যালুটা ডেলিভার করা। এই ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে তিনি আইটি টিমের যারা ইনভলভ থাকবে এই পোর্টালটা বা এই সিস্টেমটা ডেভেলপ করার ক্ষেত্রে, এরপরে হচ্ছে যে এইচআর টিম থেকে রিকোয়ারমেন্টস দেওয়া হবে, এমপ্লয়ীদের কাছ থেকে হয়তো রিকোয়ারমেন্টস নেওয়া যাইতে পারে। এই সব কাজটা তিনি হ্যান্ডেল করবেন এবং এটার জন্য যারা কাজ করবে তাদের প্রত্যেককে একসাথে করে লিড দিয়ে প্রজেক্টটাকে ফাইনালি সাকসেসফুল করাটা হচ্ছে তার দায়িত্ব, প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব। এবার আসেন প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম। প্রজেক্টের জন্য অ্যাক্টিভলি যারা কাজ করে তারা সবাই হচ্ছেন কি? প্রজেক্টের টিম মেম্বার্স। এই ক্ষেত্রে কারা থাকতে পারে? প্রজেক্ট ম্যানেজার নিজেও টিম মেম্বার, বিজনেস অ্যানালিস্ট থাকেন যিনি সিস্টেমটা ডেভেলপ করবেন বা যারা ডেভেলপ করবেন তারা পার্ট অফ দ্য টিম, যারা টেস্ট করবেন তারাও পার্ট অফ দ্য টিম। পিএমও। পিএমও স্ট্যান্ডস ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। বড় বড় অর্গানাইজেশনগুলিতে একটা ডিপার্টমেন্ট থাকে যারা মূলত প্রজেক্ট ম্যানেজমেন্টের যে গভর্নেন্স বা স্ট্যান্ডার্ডস বা ফ্রেমওয়ার্কস এইগুলাকে সেন্ট্রালাইজ করেন এবং এগুলাকে ইউনিফাইড করেন এবং এনশিওর করেন যে অর্গানাইজেশনের ভিতরে যেই প্রজেক্টগুলি ম্যানেজ হচ্ছে এগুলো যেন ইউনিফাইড ওয়েতে হয়। এক একজন প্রজেক্ট ম্যানেজার এক একভাবে প্রজেক্ট ম্যানেজ করতেছেন, এরকম যেন না হয়। এরকম হইলে আপনার একে তো ভ্যালু ক্রিয়েশনে কম্প্রোমাইজ করা হয়, দ্বিতীয়ত বিভিন্ন প্রজেক্ট ম্যানেজাররা অর্গানাইজেশনের ভিতরে যেহেতু সেম কনটেক্সটে কাজ করতেছেন বিভিন্ন প্রজেক্ট ম্যানেজাররা, তারা যেই নলেজগুলি গেইন করেন, যেই লেসনগুলি পান সেগুলি শেয়ার না করার ফলে প্রত্যেকটা প্রজেক্ট ম্যানেজার একই জায়গাতে গিয়ে স্ট্রাগল করেন। ফলে কি হয়? রিসোর্স ওয়েস্ট হয়। তো পিএমও কি করে? এই নলেজগুলিকে একসাথে করে ফিউচার যখন যে প্রজেক্ট ম্যানেজাররা আছে তাদেরকে গাইডলাইন দেয় যেন তারা মোর এফিশিয়েন্টলি কাজ করতে পারে। তারা বিভিন্ন কাজ করে থাকেন, এর মধ্যে তারা টেমপ্লেটস দেন, তারা গাইডলাইন্স দেন, তারা বিভিন্ন ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকেন। এবার আসেন প্রজেক্ট স্পন্সর সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রজেক্ট স্পন্সর কি কি করেন? তিনি, একটু আগে আমরা বলেছি যে তিনি ফান্ডিং দেন, রিসোর্সের দেন, শুধু তাই না, ইম্পর্টেন্টলি স্ট্র্যাটেজিক ডাইরেকশন দেন। যখন প্রজেক্টটা হাতে নেওয়া হয় এবং প্রজেক্ট ম্যানেজার এটাকে ডে টু ডে ম্যানেজ করেন, প্রজেক্ট ম্যানেজার্সকে গাইডলাইন্স দেন হচ্ছে স্পন্সর, যেন এই অর্গানাইজেশনের যেই স্ট্র্যাটেজিটা এক্সিকিউট করার জন্য,
যেই স্ট্র্যাটেজিটাকে সাপোর্ট করার জন্য এই প্রজেক্টটা হাতে নেওয়া হয়েছে সেইটাকে প্রপারলি সাপোর্ট দেওয়া হয় এই প্রজেক্ট থেকে। আর এক্সিকিউটিভ ওভারসাইট দিয়ে থাকেন যে সিনিয়র ম্যানেজমেন্ট এইটার ব্যাপারে, এই প্রজেক্টের ব্যাপারে কি চিন্তা করতেছেন, এই প্রজেক্ট থেকে তারা কি আউটপুট চান, এই প্রজেক্টের যেভাবে প্রোগ্রেস হচ্ছে সেটার ব্যাপারে সিনিয়র ম্যানেজমেন্ট কি চিন্তা করতেছেন, তারা কি পজিটিভলি চিন্তা করতেছেন নাকি নেগেটিভলি চিন্তা করতেছেন, তারা কোনো চেঞ্জ চান কিনা ইত্যাদি প্রজেক্ট ম্যানেজারের সাথে কমিউনিকেট করেন প্রজেক্ট স্পন্সর। অফেন ইনভলভড ইন অ্যাপ্রুভিং কি ডেলিভারেবলস অ্যান্ড মেজর ডিসিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেলিভারেবলসগুলি যখন কমপ্লিট করা হয় তখন সেটার অ্যাপ্রুভাল সচরাচর দিয়ে থাকেন প্রজেক্ট স্পন্সর, এবং বিভিন্ন সময় ডিসিশন নেয়ার ক্ষেত্রে প্রজেক্ট স্পন্সর ডিসিশনটা নেন। একটা জায়গায় অনেক সময় আমরা ভুল করি যে প্রজেক্ট ম্যানেজার হয়তো বিভিন্ন ডিসিশনগুলি সরাসরি নিয়ে থাকেন, বাট অ্যাকচুয়ালি ডিসিশন নেন মেইনলি প্রজেক্ট স্পন্সর। তবে হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার যেই কাজটা করে থাকেন এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হেল্প করেন, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজাররা স্পন্সরকে ডিসিশন নিতে হেল্প করেন এবং ইনফ্লুয়েন্স করেন যে একটা স্পেসিফিক ক্ষেত্রে কী কী ডিসিশন নেওয়া যেতে পারে। ধরেন 3টা অপশন আছে, 3টা অপশনের প্রোস অ্যান্ড কনস এইগুলাকে কালেক্ট করা এবং স্পন্সরকে রিকমেন্ড করা যে আমি মনে করতেছি যে এই 3টা ডিসিশনের মধ্যে 2 নাম্বার ডিসিশনটা নেওয়াটা উচিত হবে। ফাইনাল ডিসিশনটা যদিও স্পন্সর মেক করবেন, বাট আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে যে কাজটা করতেছেন প্রজেক্ট ম্যানেজারের ডিসিশন নেওয়াটা সহজ করে দিচ্ছেন। এরপরে কি করেন? প্রোভাইডস অথরিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স টু রিমুভ অবস্টাকলস অ্যান্ড রিসলভ ইস্যুস। প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমরা অনেক সময় কিছু কিছু ইস্যু আছে যেগুলো আমরা নিজেরা সলভ করতে পারি না। যেমন ধরেন অনেক সিনিয়র ম্যানেজার থেকে একটা প্রবলেম আসতেছে, এখন এই প্রবলেমটা আমি আমার লেভেল থেকে হয়তো রিসলভ করতে পারবো না। তখন আমি কি করি? তখন আমার যিনি স্পন্সর আছেন যেহেতু তিনি সিনিয়র লেভেলে, সো তখন আমি তাকে বলি যে এই প্রবলেমটাতে আমি এই মুহূর্তে আছি, আপনি এটা রিসলভ করে দিতে পারবেন কিনা। তখন তারা পিয়ার লেভেলে ডিসকাস করে এটা রিসলভ করে থাকেন। যেমন আমি একবার একটা প্রজেক্ট ম্যানেজ করতেছিলাম, আমাদের মূল কাজটা শেষ, কিন্তু এইটার জন্য একটা অ্যাপ্রুভাল লাগবে, বাট যাদের কাছ থেকে অ্যাপ্রুভাল লাগবে তারা অ্যাপ্রুভালটা দিচ্ছেন না। আমি প্রায় 2-3 সপ্তাহ যাবত চেষ্টা করলাম বিভিন্নভাবে, তো যখন অ্যাপ্রুভালটা পেলাম না তখন আমি সেটা স্পন্সরের সাথে সরাসরি কথা বললাম। স্পন্সর তারপরে বললেন যে ঠিক আছে আমি এটা দেখতেছি। 2 সপ্তাহের মধ্যে এটা নিয়ে কথা বলে প্রবলেমটা সলভ করে দিলেন। সো তাদের এই সিনিয়রিটি লেভেল থাকার কারণে তারা বিভিন্ন প্রবলেম ইজিলি প্রজেক্টের জন্য সলভ করে দিতে পারেন। প্রজেক্ট ম্যানেজারের রোল নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলি। প্রজেক্ট ম্যানেজার প্রথমত কি করেন? টিমটাকে লিড করেন টু অ্যাচিভ প্রজেক্ট অবজেক্টিভ, সেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছি। ডিটারমাইন্স দ্য ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, যে এই যে প্রজেক্টটা আপনি ইমপ্লিমেন্ট করবেন এই প্রজেক্টটা কোন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নিয়ে আপনি ইমপ্লিমেন্ট করবেন। প্রেডিক্টিভ বা ওয়াটারফল হবে, নাকি এটা অ্যাজাইল ওয়েতে আমরা ম্যানেজ করব, নাকি হাইব্রিড ওয়েতে প্রজেক্ট ম্যানেজ করব। সচরাচর এটা প্রজেক্ট ম্যানেজার নির্ধারণ করে থাকেন, বাট নট অলওয়েজ, অনেক সময় পিএমও সেটা নির্ধারণ করতে হেল্প করে বা গাইড করে। এরপরে আসেন ডেভেলপস এ প্রজেক্ট প্ল্যান অ্যান্ড শিডিউল। প্রজেক্ট ম্যানেজার কি করেন? প্রজেক্টের প্ল্যানটা দাঁড় করান তিনি, বিভিন্ন কমিউনিকেশন প্ল্যান, আপনার শিডিউলিং, আপনার রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান ইত্যাদি যত ধরনের প্ল্যান আছে প্ল্যানগুলি করেন কে? প্রজেক্ট ম্যানেজার। তবে হ্যাঁ, এটার ক্ষেত্রে তিনি প্রজেক্ট টিমের কাছ থেকে বা এক্সপার্টদের কাছ থেকে হেল্প নিয়ে থাকেন। প্রজেক্টের প্রোগ্রেসটা ট্র্যাকিং করেন কে? প্রজেক্ট ম্যানেজার। যে প্রজেক্টটা সঠিক পথে আছে কিনা, যদি ভুল পথে থাকে বা এটা হয়তো ডিলে হচ্ছে এক্সপেক্ট করতেছেন, বা ডেলিভারেবলগুলির কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট করতেছে না, সেই ক্ষেত্রে তিনি সেটাকে কন্ট্রোল করেন এবং প্রপার ট্র্যাকে নিয়ে আসেন। এর জন্য যা যা ব্যবস্থা করা দরকার তিনি করে থাকেন। ম্যানেজেস রিস্ক, রিস্ক আইডেন্টিফাই করা, অ্যাসেস করা, সেটাকে কিভাবে কি রেসপন্স স্ট্র্যাটেজি নেওয়া হবে সেটা ঠিক করা, এগেইন ডেফিনেটলি উইথ দ্য হেল্প অফ দ্য টিম। তারপরে প্রকিউরমেন্টসের ক্ষেত্রে তিনি রোল প্লে করেন, এনশিওর করেন যে ডেলিভারেবলসগুলি কোয়ালিটি মেনটেন করতেছে কিনা, সঠিক সময়ে যাচ্ছে কিনা ইত্যাদি। এবার আমরা একটু বিস্তারিত কথা বলবো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস নিয়ে। এটা হচ্ছে একটা টিম অর ডিপার্টমেন্ট যে কি করে প্রজেক্ট রিলেটেড গভর্নেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস এগুলোকে সেন্ট্রালাইজ করে। এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস সচরাচর বড় অর্গানাইজেশনগুলিতে থাকে, ছোট অর্গানাইজেশনগুলিতে সচরাচর প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থাকে না। এবং আপনি যখন বড় একটা অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব করেন তখন আপনি সচরাচর একটা পিএমও এর পার্ট হন। এখন পিএমওগুলি কিভাবে অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজারকে এবং প্রজেক্ট ম্যানেজমেন্টকে ইনফ্লুয়েন্স করে সেগুলির কয়েকটা টাইপ আছে। একটা হচ্ছে সাপোর্টিভ,
বা কনসালটেটিভ। এখানে কি করে যে আপনাকে সাপোর্ট দিবে। লাইক আপনার একটা টেমপ্লেট লাগবে বা অর্গানাইজেশনাল বেস্ট প্র্যাকটিস কি সেগুলো আপনাকে তারা দিবে বা বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাকে তারা প্রোভাইড করবে। সেকেন্ড টাইপটা হচ্ছে কন্ট্রোলিং। যারা কি করবে আপনাকে সাপোর্ট দিবে বাট অ্যাট দ্য সেম টাইম তাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে যেগুলোর সাথে আপনাকে কমপ্লাই করতে হবে। এটাকে বলা হচ্ছে সাপোর্টিভ। আর ডিরেক্টিভটা হচ্ছে আপনার উপরে স্ট্রংগেস্ট কন্ট্রোল অ্যাপ্লাই করবে। অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারের চাইতে পিএমওর এঙ্গেজমেন্টটা অনেক বেশি থাকে। অর্থাৎ আপনাকে প্রজেক্ট সম্পর্কে রেগুলারলি পিএমওর কাছে রিপোর্ট করতে হয়। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পিএমওকে অ্যাকচুয়ালি কোনো একটা স্পেসিফিক টাইপেরই হইতে হবে এমন কোনো কথা নাই। পিএমও একাধিক টাইপের একটা কম্বিনেশন হইতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পিএমওকে মেক শিওর করতে হবে যে তার অর্গানাইজেশনের ভিতরে সে যেন প্রজেক্টগুলিকে এমনভাবে ম্যানেজ করতে হেল্প করে যেন বেস্ট আউটপুটটা আসে তার অর্গানাইজেশনের ইউনিক যে কনটেক্সট আছে সেই কনটেক্সটে। এখন একটা অর্গানাইজেশনের কনটেক্সটের সাথে আরেকটা অর্গানাইজেশনের কনটেক্সট মলে না। সেক্ষেত্রে প্রোডাক্ট ভিন্ন হয়, লাইক আপনার বিজনেস ইন্ডাস্ট্রি ভিন্ন রকমের, আপনার স্টেক হোল্ডার ভিন্ন রকমের, আপনার কালচার ভিন্ন রকমের। সো এই সব কিছু কনসিডার করে ওই অর্গানাইজেশনের জন্য যেটা মোস্ট সুইটেবল ওয়ে সেই ওয়েতে পিএমও অপারেট করবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অনেকে মনে করে থাকেন যে পিএমওকে যে কোনো একটা টাইপের মধ্যে হইতে হবে, বাট অ্যাকচুয়ালি রিসার্চ বলে, যেটা পিম্বকে মেনশন করছে, যে পিএমও আসলে বেস্ট পারফর্ম করে যখন সেটা হাইব্রিড হয়। অর্থাৎ আপনার অর্গানাইজেশনের জন্য সবচেয়ে সুইটেবল যে ওয়ে সেই ওয়েতে আপনার পিএমও যদি অপারেট করে তাহলে বেস্ট রেজাল্টটা আসে। কারণ হচ্ছে দেখেন, এক একটা অর্গানাইজেশন এক এক রকমের, তার ইন্ডাস্ট্রি ভিন্ন রকমের হয়, কালচার ভিন্ন রকমের হয়, স্টেক হোল্ডার্স লিডারশিপ স্টাইল ভিন্ন রকমের হয়, সেট আপ ভিন্ন রকমের হয়। সো এই সব কিছু মিলায়া আপনার স্পেসিফিক অর্গানাইজেশনের জন্য যেটা মোর সুইটেবল এবং যেটার মাধ্যমে সবচেয়ে বেশি ভ্যালু জেনারেট করা যাবে সেই ওয়েতে পিএমওটা অপারেট করাই বেস্ট। এবার আমরা দেখব যে ফাংশনাল অর্গানাইজেশনে একজন প্রজেক্ট ম্যানেজারের অথরিটিটা কীরকম হয়। প্রথমে আগে দেখি ফাংশনাল অর্গানাইজেশন আসলে কি। এ ফাংশনাল অর্গানাইজেশন দ্যাট ইজ স্ট্রাকচার্ড অ্যাজ ডিপার্টমেন্টস where people with similar skills are grouped, like sales, marketing, finance। আমরা সচরাচর বেশিরভাগ অর্গানাইজেশনই দেখে থাকি ফাংশনাল অর্গানাইজেশন মানে হচ্ছে যে আপনার সেলসের লোকজন একসাথে থাকবে, আইটির লোকজনের একটা আলাদা ডিপার্টমেন্ট হবে, এই এক একটাকে আমরা কি বলি, ফাংশন বলে থাকি। এবং এই টাইপের অর্গানাইজেশনগুলিতে যেটা হয় যে অল অথরিটি ইনক্লুডিং বাজেট, রিসোর্স অ্যালোকেশন, ডিসিশন মেকিং বিলংস টু ফাংশনাল ম্যানেজার ইন দিস টাইপ অফ অর্গানাইজেশন। তাহলে বুঝতে পারছেন যে প্রজেক্ট ম্যানেজার না কিন্তু বরঞ্চ ফাংশনাল ম্যানেজারের কাছে সব ধরনের অথরিটিগুলি থাকে। এটা একটা স্ট্রাকচার এখানে দেয়া আছে যে সিইও থাকেন উপরে, তারপরে প্রোডাকশন ম্যানেজার, এইচআর ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার এবং বিভিন্ন ফাংশনাল অর্গানাইজেশনের আন্ডারে প্রজেক্ট ম্যানেজার বা পিএমও থেকে থাকে। যেমন ধরেন আপনার এইচআরের ক্ষেত্রে কারণ এইচআরের নিজস্ব একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থাকতে পারে, পিএমও তার আন্ডারে বিভিন্ন প্রজেক্ট ম্যানেজার থাকতে পারে। সো সেক্ষেত্রে ক্লিয়ারলি আপনার এইচআর ম্যানেজারের পাওয়ারটা মাচ মোর হয়, বা তার আন্ডারে যে বিভিন্ন সাব টিম থাকে সেই টিমের যে ফাংশনাল ম্যানেজার হয় তাদের পাওয়ারটা বেশি থাকে প্রজেক্ট ম্যানেজারের তুলনায়। এবার আমরা দেখি বিভিন্ন টাইপের অর্গানাইজেশনে প্রজেক্ট ম্যানেজারের অথরিটিটা কী লেভেলের থাকে। সবচেয়ে কম যেই অথরিটি থাকে সেটা হচ্ছে যে আপনার ফাংশনাল অর্গানাইজেশনে, যেটা একটু আগে আমরা দেখলাম ফাংশনাল ম্যানেজারের বেশিরভাগ পাওয়ার থাকে। আর সবচেয়ে বেশি অথরিটি থাকে হচ্ছে প্রজেক্টাইজড অর্গানাইজেশনের ক্ষেত্রে। যেমন ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানি, সেই কোম্পানি কাজ করে প্রজেক্ট বাই প্রজেক্ট। একটা প্রজেক্ট নতুন হাতে নেওয়া হয়েছে, সেটার জন্য একজন প্রজেক্ট ম্যানেজার থাকেন এবং এই প্রজেক্ট ম্যানেজার তার যে রিসোর্স লাগবে সেই রিসোর্সগুলিকে ইনক্লুড করে একটা টিম বানান এবং এই রিসোর্সগুলি, এই লোকগুলি, প্রজেক্টের টিমগুলি প্রজেক্ট ম্যানেজারের কাছেই রিপোর্ট করে, তাদের ফিডব্যাক, তাদের স্যালারি ইত্যাদি ডিফাইন করেন প্রজেক্ট ম্যানেজাররাই। তারা সরাসরি রিপোর্ট করে থাকেন প্রজেক্ট ম্যানেজারের কাছে। ফলে যেটা হয়, প্রজেক্ট ম্যানেজারটা এক্ষেত্রে স্ট্রংগেস্ট হয়ে থাকেন। এর মাঝখানে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে মেট্রিক্স অর্গানাইজেশন। মেট্রিক্সের মধ্যেও 3 ধরনের আছে। একটা হচ্ছে স্ট্রং মেট্রিক্স, সেক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারের পাওয়ার সবচেয়ে বেশি থাকে, তবে ফাংশনাল ম্যানেজারের পাওয়ারও অনেকটা থাকে।
উইক ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটার উল্টোটা কি হয়, ফাংশনাল ম্যানেজারের স্টিল অথরিটি হাই, বাট প্রজেক্ট ম্যানেজারেরও কিছুটা অথরিটি থাকে। আর এই দুইটার যে মাঝখানে থাকে সেটা হচ্ছে ব্যালেন্সড ম্যাট্রিক্স, যেখানে দুইজনের প্রজেক্ট ম্যানেজার এবং ফাংশনাল ম্যানেজারের প্রায় কাছাকাছি রকমের পাওয়ার থেকে থাকে। আমরা লেকচারের প্রায় একদম শেষে চলে আসছি। চলেন এবার আমরা একটা পিএমপি প্রশ্ন সলভ করি। প্রথমে আপনি ভিডিওটা পজ করে প্রশ্নটা পড়েন, পড়ে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, তারপরে আবার ভিডিওটা অন করেন, আমরা একসাথে এটা সলভ করব। আশা করি প্রশ্নের উত্তরটা আপনারা দিয়েছেন। এবার চলেন আমরা একসাথে প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। টিম মেম্বার্স হ্যাভ বিন অ্যালোকেটেড টু এ প্রজেক্ট উইথ 50% availability. 2 months into the execution, the project manager discovered that the team had been spending less than 50% of their time. তার মানে হচ্ছে যে যদিও 50% টাইম স্পেন্ড করার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে তারা স্পেন্ড করতেছে তার চাইতে কম ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। দ্য প্রজেক্ট শিডিউল ইজ অ্যাবাউট টু বিকাম হেভিলি ডিলেড। স্বাভাবিক, যেহেতু যে পরিমাণে কাজ করার কথা ছিল সেই পরিমাণে কাজ করা হচ্ছে না, সো প্রজেক্টটা ডিলে হওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে, পুটিং ডেডলাইনস ইনটু জিওপার্ডি। মানে সেক্ষেত্রে প্রজেক্টটা হয়তো সঠিক টাইমে কমপ্লিট করা নাও পসিবল হতে পারে। এখন প্রবলেমটা হচ্ছে কি, বিভিন্ন মেম্বারদের যে পরিমাণে টাইম দেওয়ার কথা ছিল সেই পরিমাণে টাইম দেয় নাই। এখন এই সিচুয়েশনে প্রজেক্ট ম্যানেজার কি করবে? ডিসকাস গেটিং অ্যাডিশনাল রিসোর্সেস উইথ দ্য প্রজেক্ট স্পন্সর। মানে কি, আপনি সরাসরি স্পন্সরের কাছে এটা এসকেলেশন করতেছেন। দ্যাটস আ বিট টু আর্লি, কারণ আপনি এই যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা আপনার লেভেল থেকে তো আপনি সলভ করতে পারতেন কিনা সেটা তো আপনি এখনো ট্রাই করেন নাই, সো এইটা হওয়ার পসিবিলিটি কম। আচ্ছা, এবার আসি 2 নম্বরে, নেগোশিয়েট ক্লিয়ার অ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্টস উইথ দ্য রিলায়েবল শিডিউলিং প্রায়োরিটিস উইথ ফাংশনাল ম্যানেজার্স। সাউন্ডস গুড, কারণ প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে এইটা একটা ফাংশনাল অর্গানাইজেশন বা স্ট্রং ম্যাট্রিক্সের অর্গানাইজেশন। সো হয়তো ফাংশনাল ম্যানেজার তার রিসোর্সদেরকে অন্যদিকে বেশি কাজ দিচ্ছেন বা এইখানে কাজ করার ক্ষেত্রে সুযোগ দিচ্ছেন না। সো ফাংশনাল ম্যানেজারের সাথে কথা বলে হয়তো এই প্রবলেমটা সলভ করা যাইতে পারে এবং প্রজেক্ট ম্যানেজার সরাসরি হয়তো এই কাজটা করতে পারবেন। সো লেটস কিপ দিস ওয়ান। 1 নাম্বারটা তো হচ্ছে না, এটাকে আমরা আপাতত অপশন হিসেবে রাখলাম। এর বাইরে আর কি আছে দেখেন, অ্যাডজাস্ট দি শিডিউল অ্যান্ড নেগোশিয়েট নিউ ডেডলাইনস। শিডিউল অ্যাডজাস্ট করবে এবং নিউ ডেডলাইন নেগোশিয়েট করবে ডিউ টু আনএক্সপেক্টেডলি স্লো ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই অপশনটাতে কি প্রবলেম? এখানে হচ্ছে যে আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন প্রজেক্ট টিম 50% টাইম দিবে না, বাট ওয়াই? তাদের তো অ্যাকচুয়ালি 50% টাইম দেওয়ার কথা ছিল। যদি আসলেই অন্য কোনো সমস্যা থাকে, জাস্টিফায়েবল প্রবলেম থাকে, আপনি রিসোর্স আসলেই পাচ্ছেন না 50%, সেইটা নিয়ে পরে কাজ করা যেতে পারে, বাট দ্যাট ক্যান নট বি দ্য ফার্স্ট স্টেপ। যদি আপনার ফাংশনাল ম্যানেজারের সাথে কথা বলার পরে, স্পন্সরের সাথে কথা বলার পরে গিয়ে মনে হয় যে না, রিসোর্স আসলে 50% পাওয়া যাচ্ছে না, যদিও কমিট করা হয়েছিল, সেক্ষেত্রে আপনি হয়তো এটা অ্যাডজাস্ট করতে পারেন, বাট দিস ইজ টু আর্লি, এটাও হবে না। এবার কি বলতেছে, অ্যাড মোর রিসোর্সেস টু দ্য প্রজেক্ট ইন অর্ডার টু কমপ্লিট ইট অন টাইম। আপনি যদি মোর রিসোর্স এই ক্ষেত্রে এখনই অ্যাড করে ফেলেন, তাহলে তো আপনার কস্ট বেড়ে যাবে, আর আপনি স্টিল আপনার তো রিসোর্স যা দেওয়া হয়েছে সেটা দিয়েই কাজ হয়ে যাওয়ার কথা ছিল, আপনি এখন কেন রিসোর্স অ্যাড করে আপনার প্রজেক্টের কস্ট বাড়াবেন? সো এইটাও অ্যান্সারটা হবে না। সো আমরা যে অ্যান্সারটা পাইলাম সেটা হচ্ছে যে অ্যান্সার বি, যে আপনি ফাংশনাল ম্যানেজারের সাথে কথা বলে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। খেয়াল রাখবেন, পিএমপির ক্ষেত্রে যে কোনো প্রশ্নের উত্তর যখন আপনি দিবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে আপনার ফার্স্ট স্টেপটা কি, সেইটা হবে হচ্ছে অ্যান্সার। যেমন ধরেন এই ক্ষেত্রে স্পন্সরের সাথে আলাপ করা যাইতো যদি আপনি প্রশ্নে বলতো যে অলরেডি আপনি ফাংশনাল ম্যানেজারের সাথে কথা বলছেন এবং এটা প্রবলেমটা সলভ করা পসিবল হয় নাই, তখন হয়তো আপনি গিয়ে স্পন্সরের সাথে কথা বলতে পারতেন বা অন্য যে কোনো অপশনই এখানে হইতে পারতো, বাট নট দি ফার্স্ট স্টেপ। আশা করি বুঝতে পারছেন। যদি না পারেন প্রশ্ন করতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল এই লেকচার, দেখা হবে নেক্সট লেকচারে ইনশাআল্লাহ।